আজকের এই গল্প হলো এক ঠক ও অহংকারী জমিদারের পতনের গল্প, যিনি নিজেকে গ্রামের বিধাতা মনে করতেন। তার হুকুমই ছিল শেষ কথা, কিন্তু তারই প্রভাবের দিন ঘনিয়ে আসছিল। কি শান্তি! এটাই তো আসল জীবন। এই গ্রামের চাষিদের রক্ত জল করা রোজগার, তা না থাকলে কি আর এই আরামটুকু জুটতো? কি বলো নায়েব? এই ভাগ্যে হুজুর, আপনি তো সাক্ষাৎ ভগবানের মতো। আর এই চাষিগুলো কেমন বোকা বলুন তো। প্রথমে অর্ধেক ফসল দেওয়ার চুক্তি করে, কিন্তু শেষমেশ কান্নাকাটি করেও 80 ভাগই দিতে বাধ্য হয়। বোকা নয় তো কি! ধান দিয়ে ওদের গুদাম ভরে গেলেও যে নিজেদের পেটে কিছুই যাবে না, সেদিকে তো ওদের কোনো হুঁশই থাকে না। আর চুক্তি চুক্তি মানে যা আমি চাইবো তাই হবে। তা আপনি যা বলেছেন হুজুর। কেরে তুই, কি চাই তোর? আর আমার ঘরে আসার সাহস পেলি কি করে? আগে হুজুর, আমি এই পাশের গ্রাম থেকে এসেছি। আমার নাম শঙ্কর। শুনেছি আপনি নাকি আপনার কিছু জমি চাষিদের চাষ করতে দেন। আমার তো নিজের জমি নেই, তাই আপনি যদি কিছু দয়া করেন। শুনেছ নায়েব, দয়া? আমি জমি দিই ঠিকই, তবে আমারও কিছু শর্ত আছে। বলুন হুজুর, আমি আপনার সব শর্ত মানব। বেশ, তাহলে আমার শর্ত এই: ফসল যা ফলবে তার অর্ধেক আমার, আর অর্ধেক তোর। আর চাষের খরচ, বীজ, জল এসব কিছুও তোর। আগে হুজুর, আপনার শর্ত যা আপনার ইচ্ছা, আমি রাজি আছি। আপনার সব শর্ত মেনে নিয়ে আমি চাষ করব। ওগো, এসেছো? এত দেরি হলো যে? জমিদারের সঙ্গে দেখা হলো, তিনি কি রাজি হলেন? আমাদের কি জমি দেবেন? হ্যাঁ গো, দেখা হয়েছে। জমিদারের দয়া হয়েছে, তিনি জমি দিতে রাজি হয়েছেন। সে কি গো, তুমি সত্যি বলছো? আমার তো বিশ্বাস হচ্ছে না। এখন তাহলে তুমি মন দিয়ে জমিতে কাজ করো। হ্যাঁ, কিন্তু তার সাথে একটা শর্ত দিয়েছেন তিনি। কি শর্ত? বেশি টাকা চাইছেন বুঝি? টাকা নয় গো, তিনি বলেছেন জমিতে যা ফসল ফলবে তার অর্ধেকটা তাকে দিতে হবে, আর বাকি অর্ধেক আমাদের। আর চাষের সমস্ত খরচ, বীজ, জল, লাঙল সবকিছুই আমাদের নিজেদের জোগাড় করতে হবে। অর্ধেক? আর সব খরচও আমাদের? এ তো দেখছি ভারী মুশকিল সিদ্ধান্ত। এখন আমি কি করি বলো তো? জমি না পেলে যে আমাদের না খেয়ে মরতে হবে। ঠিক আছে, এখন তুমি অত ভেবো না। তুমি শুধু মন দিয়ে তোমার কাজ করো। নিজের হাতে গড়া ফসল তো, অল্প হলেও শান্তি। ভগবান যখন মুখ তুলে চাইবেন, দেখবে তখন সব ঠিক হয়ে যাবে। বাহ, এই চাষিটা তো মন্দ কাজ করেনি। দেখো নায়েব, কি সুন্দর লাগছে না ফসলটা দেখতে? আগে হুজুর, আপনার জমিতে বেশ ভালোই ফলন হয়েছে। এসব আপনারই দয়া। এখন কাটবার সময় হয়েছে, তাই আর কি। হ্যাঁ, কাটবার সময় তো হয়েছে, তাহলে এবার হিসেব বুঝে নেওয়ার পালা। দাঁড়া দাঁড়া শঙ্কর, এত ব্যস্ত হচ্ছিস কেন? আগে হুজুর, আপনি তো বলেছিলেন অর্ধেক আপনার অর্ধেক আমার, তাই আমি যদি আমার ভাগটা। অর্ধেক? হ্যাঁ, আমার ভাগ। শঙ্কর, আগে যা বলেছিলাম এখন তাতে একটু পরিবর্তন এসেছে। পরিবর্তন? কিন্তু হুজুর, আমি আপনার পায়ে ধরে। এখন থেকে এই ফসলের 80% হবে আমার, আর বাকি 20% তোর। এ কি বলছেন হুজুর? আমি নিজের সর্বস্ব দিয়ে খেটেছি, বীজ কিনেছি, জলের জন্য লড়েছি, আর তার অর্ধেক যদি না পাই তবে আমার কি থাকবে? আমার পরিবার কি খাবে? তবে আমার অর্ধেক মানে 80%, আর বাকি 20% তোর। হুজুর, দয়া করুন, এটা তো অন্যায়। অন্যায়? এই জমিতে দাঁড়িয়ে আমাকে অন্যায় শেখাচ্ছিস? তোর যদি কাজ করতে হয় এই শর্তেই করতে হবে।
করতে চাস তো কর, না হলে ছেড়ে দে। তোর মতো লোক জমি নিতে অনেক আসবে। আমার শর্ত মানতে না পারলে কাল থেকে অন্য কাউকে দেখতে পাবো। এরপর শঙ্কর ঘরে ফিরে এক কোণে বসে থাকে। অন্যদিকে তার স্ত্রী মালতী উনুনে অল্প চাল ফোটাচ্ছিলেন। হঠাৎ শঙ্করকে এমন হতাশ দেখে মালতী তার পাশে গিয়ে বসে। কি হলো গো, তুমি এত মনমরা হয়ে বসে আছো কেন? তুমি এত কম ফসল কেটে এনেছো কেন? জমিদার আমাকে ঠকিয়েছে গিন্নি। ফসলের অর্ধেক দেওয়ার নাম করে ফসল কাটার সময় 80% কেড়ে নিয়ে 20% দিয়েছে। আর কিছু বললে পরে বলছে ওনার জমি, তাই ওনার নিয়ম। 80 ভাগ? এ তো সরাসরি ডাকাতি। সব কষ্ট আমরা করব আর উনি শুয়ে বসে সব নিয়ে যাবে? হে কেমন বিচার! এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। বেশ, তুমি এখন জমিদার মশাইয়ের কাছে যাও, কিন্তু এবার তুমি নিজেই একটা নতুন শর্ত দেবে আর বলবে এবার চাষের শর্ত একটু অন্যরকম হোক। ফসল যখন উঠবে তখন ওনাকে হয় ওপরের অংশ নয় নিচের অংশ, যে কোনো একটা ওনাকে নিতে হবে, আর অন্যটি তুমি নেবে। সে তো আরো বোকা হয়ে যাওয়া। ধান চাষ করলে ওপরের অংশ নিলে ওনার লাভ, আর নিচের অংশ নিলে আমার ক্ষতি। তুমি চিন্তা করো না, তিনিও ভাববেন তুমি ধানই লাগাবে, আর জমিদারের লোভ হবে তখন আকাশ ছোঁয়া। সে এমন শর্তই বেছে নেবে যাতে তার বেশি লাভ হয়। আর যদি সে রাজি না হয়? সে রাজি না হয়ে যাবে কোথায়? এবার তুমি যাও আর সাহস করে এই শর্তটা দাও, তারপর দেখবে কেমন তোমার বুদ্ধির কাছে তার কুবুদ্ধি হার মানে। শঙ্কর মালতীর এই বুদ্ধিতে কিছুটা বল পায় এবং সে স্থির করে পরের দিন সে আবারও জমিদারের কাছে যাবে। আগে হুজুর, আপনার হুকুম মাথা পেতে নিয়েছি, কিন্তু এবার চাষের আগে আপনার কাছে একটা অনুরোধ ছিল আমার। কি অনুরোধ? আবার কি চাস? না হুজুর, এবার শর্তটা একটু অন্যরকম হোক। আমি যে ফসলই ফলাই না কেন, ফসল উঠলে আপনি শুধু একটি অংশ নেবেন, হয় ফসলের ওপরের অংশ না হয় নিচের অংশ। একটি আপনার, অন্যটি আমার। এ কেমন শর্ত? তুই কি পাগল হলি শঙ্কর? আগে হুজুর, আপনার জমি, আপনারই নিয়ম, শুধু এইবার আমাকে একটি সুযোগ দিন। এই মূর্খ চাষি নিশ্চয় এবার ধানই ফলাবে। ধান তো ওপরের শীষেই হয়, ওপরের অংশ নিলেই তো আমার লাভ। বেশ, আমি এই শর্ত তোর মেনে নিলাম। ফসল ওঠার পর আমি ফসলের ওপর অংশটি নেব। এবার যা, গিয়ে চাষ শুরু কর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ হুজুর। কি হলো, শর্তটা গিয়ে বললে? জমিদার মশাই কি রাজি হলেন? হ্যাঁ গো, যেমন বললে ঠিক সেভাবেই বলেছি। তিনি রাজিও হয়েছেন। আর ফসল কাটার পর উপরের অংশই নিতে চেয়েছেন। কিন্তু এবার কি হবে? নতুন শর্ত তো দিলাম, এবার কি? বেশ, তুমি তো খুব ভালো চাষ করো, তাহলে এবার ধান নয়, এবার তুমি গিয়ে জমিতে আলু চাষ করো। আলু? কেন? আলু চাষ করলে কি হবে? আরে, এবারই তো আসল মজা। ওই ঠকবাজ জমিদারকে জব্দ করার এইটাই ভালো সুযোগ। জব্দ? কিন্তু কিভাবে? উনি তো এই ভেবে রাজি হয়েছেন যে তুমি আবার ধানই লাগাবে। ধান গাছের তো ওপরের অংশই আসল ফসল, অর্থাৎ শীষে। উনি হিসেব কষে দেখেছেন ওপরের ভাগ নিলে তারই বেশি লাভ হবে, তাই সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছেন। হ্যাঁ, ঠিকই বলেছো তো তুমি। উনি তো খুব লোভী। কিন্তু যখন উনি দেখবেন যে তুমি ধানের বদলে আলু চাষ করেছো, তখন ওনার মুখখানা দেখবে। আলু তো মাটির নিচে ফলে, আর ওনার ভাগে পড়বে শুধু আলুর শাক পাতা আর ডালপালা, যা কোনো কাজের নয়। তখন বুঝবেন ঠকানোর ফল কি হয়। বাহ, এ তো চমৎকার বুদ্ধি দিয়েছো গো গিন্নি। একদম ঠিক। উনি পাবেন শুধু শুকনো ডাটা, আর আসল আলুগুলো থাকবে মাটির নিচে, আমাদের ভাগে। এইবার তুমি জমিতে যাও আর মন দিয়ে আলু চাষ শুরু করো। দেখবে কেমন তোমার বুদ্ধির কাছে ওনার কুবুদ্ধি হার মানে। হ্যাঁ হ্যাঁ, আমি আজই জমিতে যাব। এইবার আর কেউ আমার কষ্ট করা ফসল কেড়ে নিতে পারবে না। জমিদার এবং নায়েব কৌতূহল নিয়ে আলুর ক্ষেতের কাছে আসে। এসে যা দেখে তাতে দুজনেই হতবাক।
জমি জুড়ে শুধু আলু গাছের পাতা আর লতা, ধানের কোনো চিহ্ন নেই। একই কাণ্ড! এ তো সব আলুর গাছ। ধান কোথায় 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 আমার সেই সোনার ধান? এই হুজুর, এ তো দেখছি পুরোটাই আলুর চাষ। এ চাষে তো আপনাকে বোকা বানালো। আলু তো মাটির নিচে হয়, আর তার উপরের অংশ তো শুধু এই লতা পাতাই থাকে। হুজুর প্রণাম, ফসল তোলার সময় হয়ে গেছে। আপনার চুক্তি অনুযায়ী আপনি ওপরের অংশটা নিয়ে যান, আর নিচের অংশটা আমি নিয়ে যাব। ওপরের অংশ? এই লতা পাতা ঘাস ডাল এ দিয়ে আমি কি করব? তুই আমাকে ঠকিয়েছিস শঙ্কর, তোর এত সাহস! আগে হুজুর, ঠকাবো কেন? এ তো আপনারই পাকা করা কথা। আপনি বলেছিলেন ওপরের অংশ আপনার আর নিচের অংশ আমার, যা কথা হয়েছিল। হ্যাঁ, তো এ তো আমারই পাকা করা কথা, আর আমি জমিদার হয়ে নিজের কথা থেকে সরতে পারি না। না 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 না, তাড়াতাড়ি এই সমস্ত কেটে বস্তায় ভরে নিয়ে চলো। না না, এই শঙ্করকে সহজে ছাড়া যাবে না। ও আমার মান সম্মান সব শেষ করে দিয়েছে। এই গ্রামের বাকি চাষিরাও এখন আমাকে নিয়ে হাসাহাসি করছে। হুজুর, শঙ্কর নিশ্চয়ই আবারও জমি চাইবে। তখন কি করবেন? আসুক শঙ্কর, ও ভাবছে আমি আবারও বোকা হব। এবার ধান বালু যাই লাগাক, আমি তাকে ঠকাবই। জমিদার মশাই, আমি আবারও এসেছি। আপনার জমিতে আবারও চাষ করতে চাই। গতবারের মতো এবারও আপনার শর্তে কাজ হবে, তবে এবার আমাকে নিতে দিন। একে দেখে মনে হয় এবারও হয়তো আলু চাষই করবে। না 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 না, এইবার একে বেছে নিতে দেওয়া যাবে না। না না, একদম না। জমি যখন আমার, তখন আমি ঠিক করব আমি কোন অংশটা নেব। আচ্ছা বেশ, তাহলে আপনি বলুন আপনি কোন অংশটা নেবেন। আমি আমি এইবার জমির নিচের অংশ নেব, আর তুই ওপরের অংশ। কিন্তু মনে রাখিস, এবার যদি কোনো চালাকি করিস তবে তোর চামড়া গুটিয়ে নেব। এবার তো জমিদার মশাই নিচের অংশ নেবেন বললেন। তিনি ভেবেছেন আমি আবারও আলু চাষ করব। এখন তুমি বলো, এবার কি চাষ করলে তিনি ঠকবেন? এবার তুমি গম চাষ করো, গম বা ভুট্টা। গম? সে তো উপরের দিকে ফলে, তাহলে তো উপরের অংশ আমরা নেব, আর নিচের অংশ মানে শিকড় আর সামান্য ডালপালা যা যাবে তার ভাগে। বাবা বাবা, তোমার বুদ্ধি সত্যি অতুলনীয়। শঙ্কর পরদিন ভোরেই জমিতে নেমে গম চাষ শুরু করে। ফসল ওঠার পর জমিদার ও নায়েব কৌতূহলী ও কিছুটা সতর্ক হয়ে জমির কাছে আসে। জমি জুড়ে এবার শুধু গমের গাছ, শীষগুলি সোনার মতো ঝকমক করছে। এই দেখে জমিদার থমকে যায়। এ কি নায়েব, এ তো ধানও নয় আলুও নয়, এ তো দেখছি গম চাষ করেছে। সর্বনাশ! গম তো ফলে ওপরের দিকে, আর নিচের অংশ তো শুধু শিকড় আর মাটি। আপনাকে আবারও ঠকালো হুজুর। হুজুর প্রণাম, ফসল তোলার সময় তো হয়ে গেছে, আর আপনার কথা অনুযায়ী এবার ফসলের নিচের অংশ আপনার। নিচের অংশ? এই শিকড়, মাটি আর শিকড় নিয়ে আমি কি করব শঙ্কর? তুই আবারও আমার সাথে চালাকি করেছিস। তুই জমিদারকে দুইবার বোকা বানালি। আগে না হুজুর, আমি শুধু কথা পালন করেছি। আপনি তো বলেছিলেন নিচের অংশ আপনার, তাই। নায়েব, জলদি করো, এইসব নিয়ে চলো। আর শঙ্কর, এবার থেকে তুই আর কোনোদিনও আমার কাছে জমি চাইতে আসবি না। জমিদারের হাতে শঙ্কর দুবার ঠকার পর গ্রামেই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। গ্রামের বাকি চাষিরা যারা বছরের পর বছর জমিদারের হাতে ঠকে আসছে, তারা শঙ্করের কাছে আসে। শঙ্কর, জমিদার মশাই এবার আমাদেরও জমি দিয়েছেন, কিন্তু এবার তার শর্ত আরো ভয়ঙ্কর। তিনি বলেছেন এবার ফসলের ওপরের অংশ এবং নিচের অংশ দুটোই তার, শুধু মাঝের অংশটুকু আমরা পাবো। এ কি কথা? ওপর নিচ দুটোই উনি নেবেন? এ তো সবটাই লুটে নেওয়ার ব্যবস্থা। আর এই শর্তেই আমাদের রাজি হতে হয়েছে ভাই। নিরুপায় হয়ে চুক্তি করে এসেছি। এখন তুমি বলো, কি চাষ করলে আমাদের পেটে কিছু যাবে? হ্যাঁ নিশ্চয়ই, এখানে আমার থেকেও ভালো বুদ্ধিমান একজন আছেন। কে সে? নাম বলো, আমরা তার কাছেই যাব। সে আর কেউ নয়, আমার স্ত্রী মালতী। এই দুটো ফসলই তার বুদ্ধিতে হয়েছে। আপনারা এখানেই দাঁড়ান, আমি এক্ষুনি আমার স্ত্রীকে ডেকে নিয়ে আসছি। চিন্তা করবেন না,
জমিদার মশাই ভাবছেন তিনি আমাদের সব পথ বন্ধ করে দিয়েছেন, কিন্তু তিনি জানেন না প্রত্যেক সমস্যার একটা সমাধান থাকে। আপনারা এবার আখের চাষ করুন। আখের চাষ? কিন্তু আখ তো লম্বা হয়। আখের মিষ্টি অংশটা কোথায় থাকে? ওপরের পাতা আর নিচের শিকড় তো কোনো কাজেই লাগে না। মাঝের অংশটুকু আপনাদের, আর ওপর নিচ দুটোই জমিদারের। তবে আর দেরি কেন, যান তাড়াতাড়ি আখের বীজ সংগ্রহ করে কাজে লেগে পড়ুন। এবার জমিদার মশাই বুঝবেন কাউকে ঠকানো উচিত নয়। এ কি, এ তো সব আখ, এ তো কাঁচা আখ, এ তো ধান নয়, আলু নয়, গমও নয়। হুজুর, এবারও সর্বনাশ। আখের তো আসল রস থাকে মাঝের কাণ্ডে, ওপরের অংশে শুধু পাতা আর নিচের অংশে শিকড়। হুজুর, আমার সহচাষী ভাইদের হয়ে আমি আপনার কাছে এসেছি। আপনার শর্ত অনুযায়ী ওপরের পাতা আর নিচের শিকড় সব আপনার, আর মাঝের অংশটুকু আমাদের। শঙ্কর, এই সমস্ত কাজ তোর? তুই এই গ্রামের সব চাষিদের মাথা চাগিয়ে তুলেছিস। আমি তোকে উচিত শিক্ষা দেব। নায়েব, যাও এখন ওই চালাক চতুর চাষিকে ধরে নিয়ে এসো। দাঁড়ান নায়েব, আমি তো পালাচ্ছি না। আর আপনি কেন আমাকে শাস্তি দেবেন? জমিদার মশাই, আমি তো আপনাকে ঠকাইনি। আমি তো কেবল আমার পরিবার আর আমার এই চাষি ভাইদের বাঁচানোর চেষ্টা করছি। শঙ্কর, আমি দিনের পর দিন এই গরিব চাষিদের ঠকিয়েছি, কিন্তু আজ তুই আমাকে আমার ভুল ধরিয়ে দিয়েছিস। আমি আজ এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করছি, আজ থেকে আর কোনো চাষিকে ঠকাবো না। কিন্তু হুজুর। ব্যাস নয়, বার নয়, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এবার তুমিও নিজের ভুল বুঝে নাও, তাহলেই ভালো হয়। এই যথা আজ্ঞা হুজুর। আর নায়েব, এই গ্রামের আর অন্য যেসব চাষিদের জমি আমি বন্ধক রেখেছি, কাল সকালেই তাদের জমি তাদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আমার আর এসব পাপের বোঝা চাই না। হুজুর, আপনি আজ সত্যিই দেবতার মতো কথা বলেছেন। একটা চাষি রক্ত জল করে ফসল ফলায় শুধু নিজের পরিবারকে দুবেলা দুমুঠো ভাত আর একখানা জামা কাপড় দেওয়ার জন্য। তাদের ঠকানো উচিত নয়, তাদের অধিকার তাদের পাওয়া দরকার। তোমরা যাও, সবাই মিলে তোমাদের ন্যায্য ফসল নিয়ে বাড়ি যাও। আর শঙ্কর, কাল সকালে আমার বাড়িতে আসিস। তোর এই সততার জন্য আমি তোকে কিছু বকশিস দেব। জমিদারের মুখ থেকে এইসব কথা শুনে চাষিরা জয়ধ্বনি দিয়ে বাড়ি ফেরে। আর এইভাবে এক অহংকারী জমিদারের পতন হয় এবং জন্ম হয় সততার।